কথাগুলো আমার না, কিন্তু এই কথাগুলোর মধ্যে প্রচণ্ড যুদ্ধ আছে, যুক্তি আছে, বুদ্ধি আছে। এই কারণেই পড়ছি। 15 জুলাই 2024 বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে মুক্তিযোদ্ধা হেলমেট লীগের নির্বিচার ও পাইকারি হামলার আগে 14 জুলাই চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রকারান্তরে রাজাকার বলে অভিহিত করেছিলেন সমস্ত আন্দোলনকারীদেরকে। বলেছিলেন আন্দোলনকারীরা আইন মানে না, আদালত মানে না, সংবিধান পড়েও দেখেনি। তারা কি বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, জাতীয় সংসদের কার্যপরিচালনা বিধি কিছুই জানে না? সারা দেশের মানুষের সহানুভূতি পাওয়ায় এই আন্দোলন নিয়ে সরকারের মনোভাব শুরু থেকেই ছিল নেতিবাচক। 7 জুলাই শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। একই সাথে তিনি বলেন, আদালতে নিষ্পত্তি করা উচিত। একই দিনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ষড়যন্ত্র আছে কিনা সেই কথাও তোলেন। তার পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা বলেন। এটাও বলেন যে আন্দোলনকারীদের মধ্যে যারা রাজাকার বলছে তাদের ব্যবস্থা ছাত্রলীগই করবে। এরপর সপ্তাহ জুড়ে একদিকে হাইকোর্ট নিষ্পত্তির কথা, অন্যদিকে আন্দোলন দমনে হুমকিসূচক কথা বলতে থাকেন বিভিন্ন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে। সবারই এক কথা, চাকরি কোটার ব্যাপারটা হাইকোর্টে আছে, সুতরাং তাদের কিছু করার নাই। তাহলে এই 15 জুলাইয়ের এসে সরকারি পদ, ক্ষমতা, পরিতোষক প্রাপ্ত মুক্তিযোদ্ধা হেলমেট লীগের লাঠি আলো বন্দুকবাজরা যখন নির্বিচারে পেটাতে নেমেছে ছেলে মেয়েদেরকে, তারা কি আইন আদালত মেনে সংবিধান পাঠ করে এসেছে? হামলা কি তাহলে হাইকোর্টের দেখানোরই অংশ? সরকারের আদালত ভক্তি 2017 সালে খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিনহা সাহেবকে চাকুরি ছাড়া দেশ ছাড়া করার কথা মনে করিয়ে দিতে পারে না? সে সময় আমরা ভেবেছিলাম কিভাবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সিনহার বাসায় সামরিক গোয়েন্দা ডিজিএফআই পাঠিয়ে তাকে 15টা দিন ধরে যোগাযোগহীন অবস্থায় গৃহবন্দী করে রাখে, তার কর্মকর্তা কর্মচারীদেরকে বদলি করিয়ে দিয়ে তাকে ছুটি নিতে বাধ্য করে বিমানে তুলে নির্বাসনে পাঠাতে পারে। তার মানে কি? এমনকি সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারপতিকে ডিল করার ক্ষেত্রেও হাসিনার নির্বাহী বিভাগ কি করতে পারে তার দৃষ্টান্ত আছে আমাদের সামনে, তাই তো? সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকার বলে অভিহিত করার রাতেই তারা মিছিলে নামেন। 15 জুলাই মধ্যরাতে ছেলেরা এবং মেয়েরা হল থেকে বেরিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্ষোভ ও আবেগ থেকে অভূতপূর্ব এবং তীব্র বিপরীত স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার সরকার, অথবা কেউ কেউ বলছেন স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। একজন স্বৈরাচার ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলছে, সেটাকেই সাধারণ ছাত্রীরা স্লোগান হিসেবে যখন তুলে আনলো, তারপর থেকেই আমরা দেখতে শুরু করে শেখ হাসিনার বেসরকারি বল প্রয়োগ বিভাগ ওরফে ছাত্রলীগ হাইকোর্টে থাকা মামলার ব্যাপারে প্রতিপক্ষদের কি করতে পারে। সারাটা দিন ধরে সেটা চলার পর 16 জুলাই মধ্যরাতেও ফেসবুকের লাইভে, অনলাইনে পোর্টালে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বহিরাগত মুক্তিযোদ্ধাদের আতঙ্কে মেয়েরা ভিসির বাসার সীমানা প্রাচীরের ভেতরে আশ্রয় নিয়েছে। এই ছাত্রলীগ মুক্তিযুদ্ধের ছাত্রলীগ না, এরা আইয়ুব খানের NSF এর প্রেতাত্মা। এরা নব্য কাওয়াদের হাতুড়ি হেলমেট কোটার মুক্তিযোদ্ধা লীগ। প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং পুলিশের আশ্রয় থেকে এরা আমাদের মারছে, আমাদের ছেলে মেয়েদেরকে মারছে। এদের হাতে মার খাওয়ার জন্যই কি বাংলাদেশে তার ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে? হাসিনা এবং তার মন্ত্রীদের কয়জনের ছেলে মেয়ে বাংলাদেশে থাকে? চাকুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা অপরাধ? ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছেলে মেয়েদেরকে পেটাতে শুরু করে দিয়েছে, আমি তখন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সহ একাধিক টিভি চ্যানেলের খবর সরাসরি সম্প্রচার করা 1 ঘন্টা সংবাদ সম্মেলন সম্পূর্ণটা দেখলাম বসে বসে। 16 বছর ধরে তো কত কিছুই দেখছি, তবু আরও একবার অবিশ্বাস চোখ নিয়ে দেখলাম একজন একনায়কের প্রজ্ঞাহীন উচ্ছলতার সামনে আমাদের দেশের প্রথিতযশা সাংবাদিকদের হাততালি ও হাত কচলানোর লাইভ প্রদর্শনী। মানে মনে পড়ছিল জেনারেল এরশাদকে শিল্পী কামরুল হাসান এঁকেছিলেন বিশ্ব বেহায়া হিসেবে। সে এরশাদকে এর তুলনায় হাঁটুর সমান স্বৈরশাসক বলে মনে হয়। একনায়কের এক প্রকার আত্মসম্মান বোধহীনই হন, সেটা আবারও বুঝলাম। আত্মমর্যাদা বোধ থাকলে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে উদ্দেশ্য করে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কেউ তুই তকারি করে করতে পারেন। এই প্রফেসররা যদিও অনেক আগেই তার চরণকমলে দাসখত লিখে আত্মমর্যাদা খুইয়ে বসে আছেন, তাতেও কি
একনায়কের মর্যাদা বৃদ্ধি পায়, একটা মানুষের ব্যক্তিগত রুচিবোধেরও তো একটা ব্যাপার আছে। এমনকি দলদাসের ব্যাপারেও আপনি কি ভাষায় কথা বলেন সেটা কি সত্যিই কোনো ব্যাপার না? ৭১ ছিল জনযুদ্ধ। ৭১-এর বাংলাদেশে প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিলেন, আগে প্রত্যেকেই ছিলেন। গোটা দেশের ৭ কোটি লোকই মুক্তিযুদ্ধ করেছিলেন। বাংলাদেশটা এমনি এমনি স্বাধীন হয়নি। রাজাকার ছিল কয়জন? বলতে গেলে হাতে গোলা কিছু কুলাঙ্গার, কেউ কেউ এমনকি প্রাণভয় রাজাকারের খাতায় নাম লিখিয়েছে ছিল সে সময়। আর উনি বলতে চাইছেন ওনার পার্টির লোকেরা ছাড়া সবাই রাজাকার। মুক্তিযোদ্ধা বলতেও কি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, আই মেন উইমেন? বন্দুকই যদি শুধু মুক্তিযুদ্ধ হয়, উনি নিজে কোন ফ্রন্টে যুদ্ধ করেছিলেন? আত্মঘাতী যুক্তিবোধেরও তো একটা সীমা আছে। মুক্তিযোদ্ধাদের হত্যা করা শুরু হয়েছিল কবে? সিরাজ শিকদার মুক্তিযোদ্ধা ছিলেন না? জাসদের ছেলে মেয়েরা মুক্তিযোদ্ধা ছিলেন না? 4টা সরকারি কাগজ ছাড়া সবগুলো পত্রিকাকে এবং একমাত্র বাকশাল ছাড়া সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল কারা? রীতিমতো সংবিধান সংশোধন করে একদলীয় শাসন চালু করেছিল কারা? আর ৭১-এ যুদ্ধ করেছিল কারা? আওয়ামী লীগের সব কয়টা এমপি গিয়ে বসেছিলেন কলকাতায়। ৭২ সালে কয়জন সম্মুখ যোদ্ধা যুদ্ধ পরবর্তী আওয়ামী লীগের বিক্রি করা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কিনতে গিয়েছিলেন? কয়জন অতখানি আত্মসম্মান বোধহীন ছিলেন? টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি হয়েছিল পার্টি অফিসে। আর মুক্তিযোদ্ধাদের তালিকা ছিল গণপ্রতারণা। ঐতিহাসিক রসিকতারও একটা সীমা আছে। সরকারি সার্টিফিকেট আর চাকরির কোটা পাওয়ার জন্য জীবনবাজি ধরেছিলেন ৭১-এর সম্মুখ যোদ্ধারা। এইসব কথা বলে ৭১ যারা চেনেন না তারা এই দেশে সম্মুখ যোদ্ধাদের অসম্মান ও উপেক্ষা করতে শুরু করেছিল ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর থেকে। স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বলেছিলেন আওয়ামী লীগ চোরের দল। এই চোরেরাই আজকে হাসিনার নেতৃত্বে দেশ চালায়। এই চোরেরাই চায় কোটা মার্কা চাকরি। মুক্তিযুদ্ধের নামে এরা চাকরি চুরি করে, গণতন্ত্র চুরি করে, লাখ লাখ কোটি টাকা চুরি করে, আন্দোলন আর সভা সমাবেশের অধিকার চুরি করে, বিদ্যুৎ চুরি করে, আর চুরি করে শিক্ষার্থীদের স্বপ্ন এবং ভবিষ্যৎ। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পুরোটাই আমি দেখেছি বইকি। দেখলাম স্থাবক সাংবাদিকদের হাততালি দেওয়ার সম্মেলন, দেখলাম উনি স্তুতি ভালোবাসেন, বিষ্ণুক এবং ভাড় দেখলে খুশি হন, হাসেন। দেখলাম উনি বুক ফুলিয়ে বলছেন আমি কারোর কথায় কান দেই না। দেখলাম উনি সারা দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত প্রফেসরদের ব্যাপারে তুই তকারি করে কথা বলছেন তোরা আন্দোলন করবি, কর দেখি তোরা কত আন্দোলন করতে পারিস। দেখলাম উনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দকেও নিম্নস্তরের রাজকর্মচারীর বেশি সম্মান করতে আগ্রহী নন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। স্বেচ্ছাদাসের হাত কচলানোকে যারা নিজেদের সম্মানের উচ্চতম মাপকাঠি বলে মনে করেন, একনায়ক হওয়া তাদেরই মানায়। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আজকের এই রেজিম প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা মূলত ১৯৯০ পরবর্তী সময় থেকে শুরু করে তিলে তিলে গড়ে উঠেছে। মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ দিয়ে খোদ, সেটা এই প্রথম এই সরকারের বিরুদ্ধে বুমেরাং হয়ে উঠতে শুরু করেছে বলেই মনে হচ্ছে। সম্ভবত মূল সেই ন্যারেটিভটাকে প্রকারান্তরে প্রত্যাখ্যান করতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বর্তমান প্রজন্ম। প্রধানমন্ত্রীর প্রতিও প্রকাশিত হয়েছে তীব্র অনাস্থা। গণতন্ত্রহীনতা, অত্যাচার, জুলুম ও দুর্নীতির চলতি রেজিমকে জায়েজ করার জন্য মুক্তিযুদ্ধ শব্দটার এমন পাইকারি অপপ্রয়োগ করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার এবং তার মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্ক যে শব্দটা ইতিমধ্যে একটা প্রোপাগান্ডা শব্দে পরিণত হতে শুরু করেছে। মুক্তিযুদ্ধের সত্যিকারের জনযুদ্ধ ন্যারেটিভটাকে পুনরুদ্ধার করা এখন আমাদের একটা বড় কর্তব্য হয়ে উঠেছে। বর্তমান রেজিমের অজস্র অন্যায়ের বিরোধিতা করতে পারার সক্ষমতাই হবে সেই কর্তব্য পূরণের প্রধান শর্ত। বাংলাদেশকে তাই কথা বলতে হবে, নামতে হবে রাস্তায়। কোটা আন্দোলন এবং প্রেক্ষাপট নিয়ে আমি কিছু বলতে চাইছিলাম। কিছু বলার আগে আমার স্বভাবসুলভভাবে আমি অনেক পড়াশোনা করি, অনেক রেফারেন্স দেখি, যেন আমার তথ্যের শতভাগ সত্যতা নিশ্চিতে এবং আমার ভাবনার সাথে ভাবনা প্রকাশটা যেন অধিকাংশ মানুষের ভাবনা প্রকাশের সাথে সাযুজ্যপূর্ণ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের বড় ভাই সেলিম রেজা নিউটন একটি স্ট্যাটাসে লিখেছেন, খুব গুটি কয়েক মানুষ তাতে লাইক দিয়েছে, কয়েকজন মানুষ তাতে কমেন্টস করেছে। এই লেখার প্রত্যেকটি কথাটার মধ্যে যুদ্ধ আছে, বারুদ আছে, গন্ধ আছে, আছে উদ্যম এবং সত্যের একেবারে নির্মোহ প্রকাশ। আমি তার লেখাটুকু আপনাদের সামনে পড়ে শোনালাম এবং একই সাথে বললাম যে তার যে অবস্থান আমার অবস্থান এক, অভিন্ন।